আমার নাম হোসাইন। আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি। এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। আসলে একটা মাদ্রাসার ঘটনা। বন্ধুর নাম মাহাদি। ছোটবেলায় সে তাদের গ্রামের মাদ্রাসায় পড়তো। মাদ্রাসা তাদের দুইজন ভাই পড়তো। আসলে তারা ছিল ফুফাতো ভাই। একজনের নাম ছিল আলামিন। সে অনেক ভালো ছিল, সবার সাথে মিশে থাকতো এবং সবাই তাকে খুব ভালোবাসতো। আরেকজনের নাম ছিল সোহেল। আসলে সে একটু দুষ্ট টাইপের ছিল। এই যেমন কারো কাছ থেকে কারোর সাথে ইচ্ছে করে ঝগড়া করা, বিনা কারণে মারামারি করা, গালিগালাজ করা ইত্যাদি। তো একদিন রাতে সোহেল ঘুমিয়েছিল। হঠাৎ রাত 2টার দিকে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার ঠিক 3 জন পরে একটা ছেলে ঘুমায়। তার নাম হলো আবুল হাসান। তার বেডে কেউ একজন বসে কোরআন শরীফ পড়ছে। তো সে উঠে গিয়ে যা দেখতে পায় তা হলো একটা সাপ ফনা তুলে কোরআন শরীফের দিকে তাকিয়ে দুলছে। সামনে মৃদু আলোয় একটা লাইট জ্বলছিল। এটা দেখে সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং ঘামে তার পুরো শরীর ভিজে যায়। অতঃপর সে বুকে কোনরূপ সাহস নিয়ে নিজের বিছানায় চলে আসে এবং ব্যাপারটা সে কাউকে জানায় না। পরবর্তীতে রাত প্রায় 1:30টার দিকে তার ওয়াশরুমে যাওয়ার দরকার হয় এবং সে তার ভাই অর্থাৎ আলামিনকে ডাক দেয় এবং দুইজন একটা হারিকেন নিয়ে, আলামিন ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকে হারিকেন নিয়ে, এবং যখন সোহেল ওয়াশরুমে যায় উভয়ই দেখতে পায় যে ঠিক ওয়াশরুমের পেছন দিকে বাঁশঝাড়ের নিচে সাদা পোশাক পরিহিত কয়েকজন বসে আছে এবং কি যেন করছে। তো সোহেল বলে যে চল গিয়ে দেখে আসি, কিন্তু আলামিন যেতে না চাইলেও সোহেলের জোরাজুরির কারণে এক পর্যায়ে সে যেতে রাজি হয়ে যায়। গিয়ে দেখে যে আবুল হাসান এবং তার সাথে কয়েকজন আরো ছিল যারা সাদা পোশাক পরিহিত অবস্থায় হাঁটাচলা করছিল। অর্থাৎ যার বেডে বসে একটা সাপ কোরআন শরীফ পড়ার মতো ভঙ্গিতে ছিল, মাথা দুলাচ্ছিল, সেই আবুল হাসান এবং আরো কয়েকজন লোক যারা সাদা পোশাক পরিহিত অবস্থায় সেই ওয়াশরুমের পিছনে বাঁশঝাড়ের জায়গাটাতে হাঁটাহাঁটি করছিল। তখন তারা প্রশ্ন করে যে এই তুমি আবুল হাসান না? এই কথা শোনা মাত্রই যে কয়েকজন আরো লোক ছিল তারা সবাই উধাও হয়ে যায়, অর্থাৎ হঠাৎই তাদেরকে আর দেখা যায় না। তখন আবুল হাসান বলে যে হ্যাঁ আমি আবুল হাসান। এটা বলা মাত্রই তারা দুজন একটা বিষয় লক্ষ্য করলো যে আবুল হাসানের আওয়াজটা একটু অন্যরকম লাগছে। অর্থাৎ আবুল হাসানের গলাটা কিন্তু আগে চিকন টাইপের ছিল, কিন্তু এখন গাম্ভীর্যপূর্ণ শোনা যাচ্ছে, একটু মোটা মোটা ঠেকছে। তো সোহেল জিজ্ঞাসা করলো যে তুই এখানে কেন এই সময়? আবুল হাসান বলে যে এই তো একটু হাঁটাচলা করছি আর কি। তো এই নিয়ে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং একটু ধাক্কাধাক্কিও হয়। এক পর্যায়ে সোহেল আবুল হাসানকে একটা জোরে লাথি মারে এবং আবুল হাসান মাটিতে পড়ে যায়। এটা দেখে আলামিন সোহেলকে টানতে টানতে রুমে নিয়ে চলে আসে এবং উভয়ে নিজের বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘটনা যা ঘটার সেটা দেখা গেল ভোরবেলায়। ভোরবেলায় যখন হুজুর ডাকতে আসে তখন হুজুর সকলকে ডেকে নেয় এবং হুজুর ডাকার পর ওই সকল ছাত্ররা উঠে পড়ে, কিন্তু সোহেল তার নিজের বিছানায় ঘুমিয়েছিল, সে কিছুতেই উঠছে না। হুজুর একের পর এক ডাক দিচ্ছেন কিন্তু সে উঠছে না, একেবারে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। এতবার ডাক দেওয়ার পরেও সে যে উঠছে না, তখন হুজুর তার লেপের উপর লাঠি দিয়ে মৃদুভাবে পাড়ি দিলেন, কিন্তু এরপরেও সে উঠল না। তারপর হুজুর তার লেপটা উঁচু করে দেখেন, সেটা হলো যে বুকটা সম্পূর্ণভাবে একেবারে ফেরে ফেলা হয়েছে এবং তার নাড়ি ভুঁড়ি সম্পূর্ণ বেরিয়ে গেছে। এটা দেখা মাত্রই ছাত্ররা চিল্লাপাল্লা শুরু করে এবং সকলে খুব ভয় পেয়েছিল। ইতিমধ্যেই আলামিন একটু খেয়াল করে দেখলো যে সমস্ত ছাত্ররা সেখানে উপস্থিত ছিল, শুধুমাত্র আবুল হাসান সেখানে উপস্থিত ছিল না। হুজুর এই বিষয়টা লক্ষ্য করলেন যে সবার মাঝে আবুল হাসান নেই। ভাইয়া এখানে একটা কথা বলে রাখি যে হুজুর এ কথা জানতেন যে আবুল হাসান মানুষ নয়, সে আসলে একটা জিন। কারণ হুজুর যেহেতু শিক্ষক ছিলেন তাই তিনি এই বিষয়টা আগে থেকেই জানতেন। ইতিপূর্বে এই কথা অন্য কোনো ছাত্রকে জানাননি, কারণ এটা বললে ছাত্রদের ভয় পাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, ইতিমধ্যেই সকাল হয়ে যায়। হঠাৎ করে আবুল হাসান কোথা থেকে যেন চলে আসলো, কিন্তু তার চোখে পানি ছিল, সে কান্না করছিল। তারপর হুজুর তাকে জিজ্ঞেস করে যে গতকাল রাত্রের ঘটনাটি। সে খুলে বলে
যে তাকে কোমরে লাথি মারার কারণে সে অনেক ব্যথা পায় এবং তার অনেক রাগ হয় এবং সে নিজেকে সামলাতে পারে না, যার ফলে সে এমনটা করে ফেলেছে। তো এরপর সে হুজুরের কাছে ক্ষমা চায় এবং বিদায় নিয়ে অন্যত্র চলে যায়। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। শুরুতেই সালাম নেবেন ভাইয়া। আশা করি ভালো আছেন। আমার নাম ইমাম। এই ঘটনাটি আমাদের গ্রামের। 2005 সালের দিকে আমাদের গ্রামের জামে মসজিদে 10 জনের মতো একটা তাবলিগ জামাতের দল এসেছিল। একজন মুরব্বী ব্যতীত বাকি সবাই ছিলেন যুবক। তাদের মধ্যে একজনের নাম ছিল আলামিন। সে ছিল খুবই পরহেজগার। তিনি পড়ালেখা করতেন হাটহাজারীর মাদ্রাসায়। মসজিদের ইমাম সাহেবের রুম ছিল মসজিদের বারান্দায়, আর তাবলিগ জামাতের সবাই মসজিদের ভেতরে ঘুমাতো। আমাদের ইমাম সাহেব প্রায় রাতেই দেখত আলামিন নামের ছেলেটা রাতে মসজিদের বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলে, হয়তো বাড়ির লোকের সাথে কথা বলে। এভাবে ইমাম সাহেব বেশ কয়েকদিন দেখার পর কথাটা তাদের জামাতের মুরব্বীকে শেয়ার করে। তখন মুরব্বী বলে, কই, আলামিনের তো কোনো ফোন নেই। কারণ ওই সময় ফোন এখনকার মতো এতটা অ্যাভেলেবল ছিল না, 2-1টা ছিল। আর রাতের বেলা তো মসজিদের দরজা বন্ধ থাকে। আলামিনের বের হবার কোনো প্রশ্নই ওঠে না। এক রাতে হঠাৎ তাবলিগ জামাতের মুরব্বী ঘুম থেকে উঠে দেখে সত্যি আলামিন মসজিদের ভেতরে নেই এবং দরজাও ভেতর থেকেই আটকানো। মুরব্বী জানালার কাছে দাঁড়িয়ে দেখে সত্যি আলামিন গাছের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। এদিকে মুরব্বী তার সব সাথী ভাইদেরকে ডেকে ওঠায় এবং ব্যাপারটা সবাইকে দেখায়। সবাই বিষয়টা দেখে খুবই হতভম্ব। এটা কি দেখছে তারা? চোখের ভুল নয় তো? দরজা ভেতর থেকে বন্ধ হলে আলামিন বাইরে কিভাবে? কারো মাথায় আসে না বিষয়টা। তারপর সবাই মসজিদের বাইরে গিয়ে আলামিনের কাছে যায়। আলামিন একাই কার সাথে যেন আপন মনে কথা বলে যাচ্ছিল। একসাথে ভাই আলামিনকে বলল যে চল মসজিদের ভেতরে চল, কিন্তু সে এক পাও নড়ছে না। তারপর সবাই মিলে টেনে তাকে ভেতরে নিয়ে যায়। একদিন সকালে আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ভাবলো হয়তো বাজারে গিয়েছে বা আশেপাশেই আছে, কিন্তু এদিকে জোহর আসর পার হয়ে গেল, কিন্তু আলামিন নেই। সবাই মিলে আলামিনকে খুঁজতে বের হলো। এলাকার ইমাম সহ বেশ কয়েকজনকে সাথে নিয়ে সারা গ্রাম খোঁজা হলো, কিন্তু আলামিন কোথাও নেই। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু আলামিন এখনো ফেরেনি। সবাই খুব দুশ্চিন্তিত হয়ে পড়ে। এদিকে শুরু হয় তুমুল বৃষ্টি। মাগরিব পেরিয়ে এশার নামাজ শেষ, তখনও টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। সবাই মিলে আলামিনের জন্য দোয়া করছিল। রাত তখন প্রায় 12টা। অনেকক্ষণ ধরে দোয়া করার পর হঠাৎ মসজিদের দরজায় জোরে একটা শব্দ হয়। শব্দ শুনে সবাই একটু আতঙ্কিত হয়ে যায়। জিনিসটা দেখার জন্য ভয়ে কেউ সেখানে যাচ্ছিল না। তাবলিগ জামাতের মুরব্বী এবং ইমাম সাহেব দরজা খুলে দেখে আলামিন দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে অজ্ঞান অবস্থায় বসে আছে এবং তার পাশে মোটা একটা লাঠি পড়ে আছে। তারপর সবাই মিলে আলামিনকে মসজিদের ভেতরে নিয়ে যায়, কিন্তু সবাই অবাক হয়ে লক্ষ্য করলো এত বৃষ্টির মধ্যে কেউ যদি আলামিনকে দিয়ে যায় তাহলে তার শরীর তো ভেজা থাকবে, কিন্তু আলামিনের শরীর একটু ভেজেনি। তার সাথে সেই লাঠিটাও। বড় অদ্ভুত ব্যাপার। বিষয়টা ইমাম সাহেবকে জানতে চাইলে ইমাম সাহেব বলে তার নাকি একটা জিন বন্ধু আছে। তার কাছে আলামিনের বিষয়টা বলা হলে সে আলামিনকে নিয়ে আসে এবং যেই দুষ্ট জিনটা আলামিনকে নিয়ে গিয়েছিল তাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে আলামিনকে সহ সহি সালামতে মসজিদের বারান্দায় রেখে দিয়ে যায়। অর্থাৎ ইমাম সাহেবের একজন জিন বন্ধু রয়েছে। সেই জিন বন্ধু কোনো দুষ্ট জিন, যে কিনা আলামিনকে নিয়ে গিয়েছিল বা তার ক্ষতি করতে চেয়েছিল। ইমাম সাহেবের বন্ধু জিনটি সেই জিনকে প্রহার করে, মারধর করে এবং আলামিনকে সহি সালামতে মসজিদের সামনে নিয়ে আসে। তারপর গামছা ভিজিয়ে এবং জলপট্টি দেওয়া হয় আলামিনকে। সকালে আলামিনের জ্ঞান ফেরে। তাকে জিজ্ঞাসা করা হয় সে কাল কোথায় ছিল, কিন্তু সে কিছুই বলতে পারে না। শুধু এটা বলে কাল একটা লোক নাকি বাজার থেকে তাকে 2টা
গরুর কলিজা দিয়ে বানানো সিঙ্গারা খাইয়েছিল। সেটা ছিল খুবই সুস্বাদু। ইমাম সাহেব বলে আমাদের বাজারের আশেপাশের এলাকায় এরকম সিঙ্গারা নাকি পাওয়া যায় না। এটাই ছিল ঘটনা। লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে আমার খুব কাছের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, যে বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কের রনকনকমা সিটিতে রয়েছে। রোহান ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে শেয়ার করেছে, যে এই ঘটনাটি আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটি হচ্ছে সিলেটের টিএনটি কলোনি। সিলেট শহরের মূল কেন্দ্রে অবস্থিত মজুমদার পাড়া নামক একটা জায়গা। মজুমদার পাড়া, তারপরে মণিপুরি পাড়া, সেনপাড়া, ফরাদি পাড়া, তো এই জায়গাগুলোর মাঝখানে এই টিএনটি কলোনি অবস্থিত। স্পেশালি মজুমদার পাড়া এবং খরাদি পাড়া, এইটার মধ্যবর্তী জায়গায় এই টিএনটি কলোনিটি অবস্থিত। বহু বছর ধরে এই জায়গাটি অ্যাবান্ডান্ট মানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি রোহানকে বলেছিলাম যে এটা কত বছর ধরে এরকম পরিত্যক্ত রয়েছে। ও আমাকে বলেছিল যে আসলে ও ঠিক নিজেও বলতে পারে না যে কত বছর ধরে এটি পরিত্যক্ত রয়েছে, অথচ ওদের বাড়ির পাশেই এটি। এখন যেই ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এটি রোহানের সাথে ঘটেছিল 2018 সালে। তখন সে বাংলাদেশে ছিল। রোহান 2020 সালের মার্চে আমেরিকাতে গিয়েছিল। তো 2018 সালে ও বাংলাদেশের স্বনামধন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করত এক্সিকিউটিভ অফিসার হিসাবে। ওর যে শাখা, মানে যে শাখাতে তার পোস্টিং ছিল, সেটি হচ্ছে সিলেটের বিশ্বনাথে। ওর কিন্তু মানে বাড়ি সিলেটেই, ওদের নিজেদের বাড়ি সিলেটের একদম প্রাণকেন্দ্রে খরাদিপাড়া। এটি সিলেটের একদম প্রাণকেন্দ্রে শিবগঞ্জ পয়েন্ট থেকে খরাদিপাড়া খুবই নিকটে আর কি। তো যাই হোক, ও প্রতিদিন বাসা থেকে ওই বিশ্বনাথে চলে যেত ওদের শাখায়, আবার অফিস শেষ করে চলে আসতো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো লিসেনার, সেটি হচ্ছে সিলেটের বিশ্বনাথে যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোতে যে লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলোর ভলিউম কিন্তু বেশি হয়। কারণ হচ্ছে অত্র এলাকায় প্রচুর প্রবাসী লোক রয়েছে। তারা যেই ফরেন রেমিটেন্স গুলো পাঠায়, এই রেমিটেন্স গুলোর ভলিউম অনেক বেশি। ওই জায়গাগুলোতে রেমিটেন্স কেন্দ্রিক আসলে শাখাগুলো গড়ে উঠছে। প্রচুর টাকা রেমিটেন্স হিসাবে আসে। বাংলাদেশের আয়ের একটা বড় অংশ কিন্তু রেমিটেন্স, এটা আমরা জানি, আমাদের প্রবাসী ভাইদের টাকা। তো যার কারণে সেখানে লেনদেনের ব্যস্ততাটাও স্বাভাবিকভাবে বেশি। 2018 সালের জুলাই মাসের কোনো এক বৃহস্পতিবার, এক্সাক্ট মানে তারিখটা রোহানের মনে নাই, জাস্ট মাসটা আমাকে বলেছে, সালটা বলেছে, আর বার সেটা হচ্ছে বৃহস্পতিবার। স্বাভাবিকভাবে বৃহস্পতিবারের পরে শুক্রবার, আর শুক্র শনি ব্যাংকে তো উইকেন্ড মানে ছুটি, এই জন্য বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে ব্যাংকগুলোতে লেনদেনটা একটু বেশি থাকে। আপনারা যারা জানেন, দেখেছেন যে বৃহস্পতিবারে ব্যাংকে গেলে ব্যাংকের ভিড়টা একটু বেশি থাকে স্বাভাবিকভাবে। তো ওই দিন যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে পে অর্ডারের টাকার ফিগার নিয়ে বেশ একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি, যে ওই টাকার ফিগারটা মিলছিল না, হয়তো টাকা বেশি বা কম পোস্টিং দেওয়া হয়েছে, যার কারণে সেটা মিলছিল না। সেই বিষয়টি সমাধান করতে করতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় 12টা বেজে যায়। কেউ বাড়ি যেতে পারেনি, কারণ খুব জটিল একটা বিষয় ছিল, বড় অঙ্কের একটা টাকার ফিগার ছিল। এই জন্য ম্যানেজার সাহেব থেকে শুরু করে নিয়ে প্রত্যেকে এই বিষয়টা সমাধানের জন্য কাজ করে যাচ্ছিলেন। রাত প্রায় 12টার দিকে সেই সমস্যাটার সমাধান হয়, ভুলটা ধরা পড়ে, সেই ভুলটা সংশোধন করা হয় এবং এরপরে যে যার বাড়িতে চলে যায়। সিলেট শহরে আসার মতো 3জন স্টাফ ছিল যারা সিলেটে আসবে। এখন প্রতিদিন যেটা হতো সেটি হচ্ছে যে সিলেট ওই বিশ্বনাথ শাখা থেকে বের হয়ে একটি বাসে উঠে তারা চলে আসতো। আর ওই দিন যেহেতু মানে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, স্বাভাবিকভাবে অত রাতে তো বাস নেই, তবে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে সিএনজি পাওয়া যায়। তখন সিএনজি রিজার্ভ নিয়ে আসতে হয় শহরে। ওরা যখন 3জন স্টাফ ব্যাংক থেকে বের হয়, তখন বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিএনজি পায়। যদিও সিএনজি ওয়ালা সুযোগ বুঝে ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছিল, বাধ্য হয়ে তখন বাড়তি ভাড়া দিয়েই তাদেরকে সিএনজিটি রিজার্ভ করতে হয় এবং তারা সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের শেষ স্পট ছিল শিবগঞ্জ পয়েন্ট। শিবগঞ্জ পয়েন্টে যখন রোহান এসে নামে, তখন তার আগেই কিন্তু আরো 2জন তার কলিগ নেমে গিয়েছিল, কারণ তাদের আসার পথে বিভিন্ন জায়গায় তাদের স্টপেজ ছিল, বা যেই জায়গাতে নামলে তাদের বাড়িটা কাছে হয়, এই জন্য তারা নেমে গিয়েছিল। শেষ পর্যন্ত শিবগঞ্জ পয়েন্টে এসে থেমে যায়। তখন রোহান সিএনজি ওয়ালাকে রিকোয়েস্ট করে যে তার যে বাসা একদম কাছেই তো খরাদিপাড়া, শিবগঞ্জ পয়েন্ট থেকে খরাদিপাড়ায় তাকে নামিয়ে দিতে। কিন্তু এই সিএনজি চালক খরাদিপাড়া পর্যন্ত যেতে অস্বীকৃতি জানায়, বলে যে না, ওই জায়গাটা বেশ নির্জন নীরব, ওখানে সিএনজি নিয়ে গেলে ফেরার পথে কোনো একটা সমস্যা হতো, এই জন্য সে যেতে অস্বীকৃতি জানায়। তাকে ভাড়া বাড়িয়ে দেবে, আরো ভাড়া দেবে, এই কথা বললেও সিএনজি ওয়ালা কোনোভাবেই যেতে রাজি হয় না।
শেষ পর্যন্ত রোহান বাধ্য হয়ে সিএনজি থেকে নেমে যায়, নেমে তাকে ভাড়া মিটিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করে। এবং যাত্রা শুরু করার পর হঠাৎ করে তার মনে হয় যে খরাদিপাড়া যে রাস্তা দিয়ে এসে যাচ্ছে, এই রাস্তায় রাতের বেলা বেশ কিছু ভয়ানক আকৃতির কুকুর থাকে। সেটা কোনো অস্বাভাবিক বা প্যারানর্মাল কোনো কুকুর না, মানে সাধারণ কুকুর, কিন্তু সেগুলো দেখতে এমনিতেই ভয়ঙ্কর। রাতের বেলা যারা ওই রাস্তা আসা যাওয়া করে অনেক সময় দেখা যায় যে তারা শুধু ঘেউ ঘেউ করে ক্ষান্ত হয় না, কখনো কখনো আক্রমণ করে বসে। এই জন্য রাতের বেলা কুকুরের ভয়ে ওই রাস্তা দিয়ে অনেকেই যেতে চায় না, অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করে বা রিক্সায় যাওয়ার চেষ্টা করে বা সিএনজিতে যাওয়ার চেষ্টা করে যদি রাত বেশি হয়ে যায়। এখন রোহান চিন্তা করলো যে ও তো রাতবেলা একা, এখন ও এই পথ দিয়ে যাওয়াটার জন্য ঠিক হবে না, আর হাতে তো লাঠি টাঠিও কিছু নাই। লাঠি যদিও খুঁজেছিল আশেপাশে, কিন্তু সব বন্ধ, তো এই জন্য ও কিছুই খুঁজে পায়নি। ও চিন্তা করলো যে খরাদিপাড়ার যাওয়ার জন্য এই রাস্তাটা না ধরে আমি যদি মজুমদার পাড়া হয়ে যাই, ওইদিকে কুকুর থাকে না সাধারণত, ও শুনেছে, তো ওই রাস্তা দিয়ে যাই। তখন যেহেতু জুলাই মাস, তখন কিন্তু ওই বৃষ্টির সিজন, এই যে এখন যেমন জুলাই মাস, তখনও কিন্তু বৃষ্টির সিজন ছিল। তো ওই সময়ে ওই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে একদম যে ভিজে মানে সমস্ত শরীর ভিজে একদম কাক হয়ে যাবে বিষয়টা এমন নয়। তো তখন রোহান চিন্তা করে যে ওই দিক দিয়ে যাই। এদিকে একটা বিষয় বলে রাখা ভালো লিসেনার্স, সারাদিন ব্যাংকে ব্যস্ত থাকা এবং ব্যাংকে বিভিন্ন ঝামেলা পোহাতে গিয়ে ওর মোবাইল ফোনের চার্জ যে শেষ হয়ে গিয়েছিল, এটি কিন্তু রোহান খেয়াল করেনি। ও যখন খরাদিপাড়া ওই রাস্তাতে না দিয়ে মজুমদার পাড়ার রাস্তা ধরলো, কারণ দুই দিক দিয়ে যাওয়া যায় ওর বাড়িতে, ওর বাড়িটা ঠিক মধ্যবর্তী জায়গায় পড়ে আর কি। ও তখন তখন বুঝতে পারলো যে ওর ফোনে তো চার্জ নেই, কারণ সারাটা পথ সিএনজির মধ্যে কলিগদের সাথে গল্প করতে করতে আসছে, তখনও মনে ছিল না। পরে যখন নেমে এই অন্ধকারের পথ রয়েছে কিছুটা, ওই দিক চিন্তা করলো যে তাহলে তো মোবাইলের লাইটটা জ্বালাতে হবে। যখন চিন্তা করে মোবাইল বের করেছে, তখন সে তার মনে পড়ে, হো মোবাইল ফোনে তো আমার চার্জ নেই, কি একটা ভুল হয়ে গেছে, এখন আমি কি করি। যাই হোক, তারপরও রোহান আগাতে থাকে, আগাতে আগাতে একটা দোকান খোলা পাচ্ছে, ওর পরিচিত একটা দোকান। তখন দোকানে দেখে ওর পরিচিত সেই দোকানদার বসে আছে, জিজ্ঞেস করে যে আপনি এত রাতে দোকান খোলা রেখেছেন? বলে যে হ্যাঁ, আমার ভাই ঢাকা থেকে আসতেছে, তো এখন এসে পৌঁছায় নাই, তো আসলে একসাথে দোকান বন্ধ করে বাড়িতে যাব। তখন দোকানদার বলে যে আপনি এত রাত্রে এই পথ দিয়ে যাচ্ছেন কেন? এই পথ দিয়ে তো আপনি যেই যাবেন আপনার বাড়িতে, যাওয়ার পথটা তো ভালো না, আপনি অন্য পথ দিয়ে যেতেন। তো তখন বলে যে অন্য পথ দিয়ে কুকুরের ভয় আছে, তো এই জন্য ওই যাইনি। তখন বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহর নাম নিতে নিতে যান। তখন রোহান ওই দোকানদারের কাছ থেকে বিদায় নিয়ে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে সেই টিএনটি কলোনির কাছে চলে আসে, আর এই টিএনটি কলোনির পাশ দিয়েই একটা ছোট্ট রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে কিছুটা পথ আগাতে হয়। এই রাস্তা কিন্তু খুব বেশি বড় না, টোটো টিএনটি কলোনির পাশ দিয়ে কিছুটা পথ এগিয়ে হাতের বাম সাইডে মোড় নিতে হয়। এখানে একটা বিষয় লিসেনার্স আমি বলে রাখি, কারণ আমি কিন্তু এই জায়গাতে রোহানের সাথে একাধিকবার গিয়েছি, দিনের বেলাও গিয়েছি, সন্ধ্যার পরে গিয়েছি। আর আমি টিএনটি কলোনি যেটা অ্যাবান্ডন বা পরিত্যক্ত অবস্থা রয়েছে, সেখানে বেশ কিছু ভবন রয়েছে, কোনোটা 3 তলা, কোনোটা 4 তলা, এরকম যতদূর আমার মনে পড়ে। কোনোটায় এত লতাপাতা গাছগাছালি হয়ে গেছে, কিছু বট গাছ হয়ে গেছে, শিকড় বাকড় হয়ে একদম মানে ভয়াবহ অবস্থা। কিন্তু এটি যে এত বছর ধরে পরিত্যক্ত, এখনো বোঝা যায়, এখনো যদি ওই বিল্ডিংটা রেনোভেট করা হয়, আমার ধারণা যে ওখানে এখনো মানুষ থাকতে পারে। কিন্তু কেন হঠাৎ এই টিএনটি কলোনি পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেটা আমি খোঁজ খবর নিয়েও খুব একটা বেশি তথ্য জানতে পারিনি। যারা সিলেটের লিসেনার আছেন তারা যদি জানান, তাহলে অবশ্যই আমাদের অন্য লিসেনাররা জানতে পারবে। তো প্রিয় লিসেনার্স, যখন ওই রাস্তা দিয়ে রোহান যাচ্ছিল, ওই রাস্তা কিছু দূর এগিয়ে গিয়ে হাতের বাম সাইডে একটা মানে মোড় রয়েছে, যেখানে ওই টিএনটি কলোনির দেয়ালটা শেষ হয়ে গিয়েছে। ওই মোড় দিয়ে 200 ফিট এগিয়ে আবার হাতের ডান পাশে 100 ফিট যেতে হয়, আর ওই 100 ফিট পার হওয়ার পরেই রোহানদের বাসা। যখন ওই বাম পাশে মোড় নিয়ে 200 ফিট যেতে হয়, ওই জায়গাটাতে সাধারণত ঘুটঘুটে অন্ধকার থাকে। ওই অন্ধকারটা একটু পার হয়ে একটা ল্যাম্পপোস্ট রয়েছে। ল্যাম্পপোস্টের আলো সাধারণত খুব ক্ষীণ, এই কারণে ক্ষীণ কারণ ওখানে যে লাইটটা লাগানো হয়েছে, আমরা দেখি যে অনেক সময় ল্যাম্পপোস্টে লাইট লাগানোর পরে লাইটের নিচে যে একটা বক্সের মধ্যে থাকে, তার মধ্যে অনেক পোকা ঢুকে থাকে, আর ওই পোকা ঢোকার কারণে দেখা যাচ্ছে ওই আলো যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় না। তোর মধ্যে আরো অনেক পোকা ঢুকেছিল, যার ফলে যতটুকু আলো হওয়ার কথা ছিল ততটুকু আলো বের হচ্ছিল না, হতে পারছে না। যখন ঠিক ওই বাঁ দিকে মোড় নেয়, ওই ঘুটঘুটে অন্ধকারের কাছে চলে আসে, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। আর রোহান কিন্তু ভয় পায় তখন, কি ব্যাপার, হঠাৎ এখন ইলেকট্রিসিটি চলে গেল, এদিকে কাছে ফোনে তো চার্জ নেই, এখন কি করি। তারপরেও সে দোয়া কালাম পড়তে পড়তে আগাতে থাকে।
সামান্য একটু আগানোর পর শুরু হয় ভয়ানক ঘটনা। রোহান ফিল করে পেছন থেকে গড় 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 আওয়াজ আসছে। শুরুতে ও ভেবেছিল এটা হয়তো তার মনের ভুল, এই চিন্তা করে সে আরো 1-2 কদম পা বাড়িয়েছে। তখন সে ফিল করে পেছনে ওই গড় গড় আওয়াজটি আরো প্রকট হচ্ছে, আরো ভয়ানক হচ্ছে। রোহান তখন পেছন দিকে তাকায়। তখন রোহান দেখতে পায় যে কিছুটা দূরে যেই জায়গাটাতে TNT কলোনির দেয়াল রয়েছে, ঠিক ওই দেয়াল থেকে আরেকটু রোহানের দিকে এগিয়ে একটা ভয়ানক কুকুরের ছায়া দেখা যাচ্ছে। ছায়া তো না, মোটামুটি তার একটা অস্তিত্ব দেখা যাচ্ছে। আর অন্ধকার রাতে বোঝা যাচ্ছিল এই কুকুরের রং কালো। ওই কুকুরটি গড়গড় গড়গড় শব্দ করছে এবং গড়গড় শব্দগুলো আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রোহান এমনিতেই কুকুরের ভয়ে এই পথ দিয়ে, মানে যেই পথ সোজা পথ সেদিক দিয়ে আসেনি, এসেছে এই ভয়ানক পথ দিয়ে। তারপরও সে একটি কুকুর দেখে খুবই ভয় পায়। আর তার ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায় যখন সে পুকুরের পাশে লম্বা কালো আলখেল্লা পরা, মাথা ঢাকা একটা মানুষের অবয়ব দেখতে পায়। রোহান খেয়াল করে ওই কুকুরের পাশে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে, বেশ লম্বা, প্রায় 10 থেকে 12 ফুট হবে। স্বাভাবিক মানুষ এত লম্বা হয় না। বিজলির আলোয় রোহান স্পষ্টভাবে বুঝতে পারে ওই মানুষটির হাতে কিছু একটা পেঁচানো রয়েছে। মোটা আকৃতির দড়ি যদি আমরা গোল করে হাতে ধরে রাখি, ঠিক যেমনটা দেখা যায়, ওনার হাতে এইরকম কিছু একটা পেঁচানো রয়েছে যেটা তার এক হাতে ধরা। আর তার পাশেই রয়েছে একটি ভয়ানক কুকুর, যে কুকুরটি গড়গড় শব্দ করছে, কিন্তু ঘেউ ঘেউ করছে না, সে গড়গড় শব্দ করছে। মনে হচ্ছে কুকুরটি প্রচন্ড রেগে আছে, এখনই রোহানকে আক্রমণ করবে। রোহান প্রচন্ড ভয় পায়। রোহান কি করবে বুঝতে পারে না, কিন্তু তারপরও সাহস করে বলে, এই কে ওখানে, ওখানে কে? কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ আসে না। এদিকে ইলেকট্রিসিটি নাই। রোহান স্পষ্টভাবে বুঝতে পারে কুকুর এবং ওই মানুষের মতো অবয়বটি আস্তে আস্তে তার কাছে চলে আসছে। রাত তখন প্রায় 2টো বাজে। আশেপাশে পিনপতন নীরবতা। শুধু ওই গুড়ি গুড়ি বৃষ্টি যে মাটিতে পড়ছে, মনে হচ্ছে সেই বৃষ্টির শব্দটিও রোহানের কানে ভেসে আসছে, যে বৃষ্টির ফোঁটাটা মাটিতে পড়ছে। তাহলে এতটা নিস্তব্ধ ছিল চারপাশ। তাকে সাহায্য করার মতো কেউ ছিল না একমাত্র আল্লাহ ছাড়া। রোহান তখন চিন্তা করে যে আমার আর উপায় নেই, আজকে আমি শেষ, এই পথ দিয়ে কেন আসলাম। তারপরও রোহান সাহস করে দোয়া পড়তে থাকে, আয়াতুল কুরসি পড়তে থাকে। হঠাৎ একটা ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে আবার ইলেকট্রিসিটি চলে আসে, কিন্তু ওই ল্যাম্পপোস্টের লাইট কিন্তু জ্বলছে, কিন্তু সেই লাইটের যে আলোকছটা, এটি কিন্তু খুব বেশি বিচ্ছুরিত হতে পারছে না বিভিন্ন কারণে। অদ্ভুত একটা ব্যাপার রোহান লক্ষ্য করে, যখনই ইলেকট্রিসিটি চলে এসেছে এবং এই লাইটের আলো যতটুকু যাচ্ছে, ওই মানুষ রূপী ওই অবয়বটি এবং ওই ভয়ানক কুকুরটি, সেটি রোহানের কাছে আসতে পারছে না। মানে আলোর যেখানে আবছা আবছা আলো সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মূল আলোর দিকে এই দুটি অবয়ব আসতে পারছে না। রোহান যখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে, তখন রোহান দেখে যে ওই লম্বা আলখেল্লা পরা মানুষের অবয়বটি জোরে এক লাফ দিয়ে TNT কলোনির দেয়ালের ওই পাশে, মানে যেখানে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, সেইখানে গিয়ে পড়ল। আর যখনই ওই লোকটি লাফ দিল, তার সাথে সাথে ওই কুকুরটিও লাফ দিল, লাফ দিয়ে ওই TNT কলোনির মধ্যে চলে গেল। রোহান সাহস সঞ্চয় করে ওইখান থেকে জোরে এক দৌড় দেয়। 200 ফিটের মতো পার হয়ে আবার ডান দিকে মোড় নেয়। ডান দিকে মোড় নেওয়ার পর সেখানে একটা ল্যাম্পপোস্ট ছিল। রোহান চিন্তা করে, যাক, বড় বাসা বেঁচে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, এখন তোমার বাসা একদম কাছে, চলে যাও। ভাগ্য খারাপ, হঠাৎ আবার ইলেকট্রিসিটি চলে যায়। রোহানের শরীর তখন ভয়ে কেঁপে ওঠে। চিন্তা করে, আবার এরা আসবে না তো? যখনই এই চিন্তা করছে, হঠাৎ আবার গড়গড় গড়গড় শব্দ। রোহান তাকিয়ে দেখে দূরে একটি কুকুরের মতো দেখা যাচ্ছে, কিন্তু এবার মনে হচ্ছে কুকুরটি আরো বড় এবং তার চোখ লাল টকটকে। তার চোখের উপর কোনো আলো পড়েনি, কিন্তু তার পরও চোখ জলজল করছে। আমরা সাধারণত জানি কুকুর বেড়ালের চোখ রাতের আধারে জলজল করে, কিন্তু সেটি সাদা সাদা দেখায়, কিন্তু এই কুকুরের
চোখ দুটি লাল টকটকে ছিল। রোহান তখন চিন্তা করে আজ হয়তোবা আর আমার বাঁচা হবে না, শেষ, আজকে আমি শেষ। তখন রোহানের মনে পড়ে আমার পকেটে তো মোবাইল রয়েছে, মোবাইলটা তো আমি অন করতে পারি। কিন্তু তার মনে পড়ে মোবাইল ফোনে তো চার্জ নেই। কিন্তু তারপরেও চিন্তা করে যে অনেকক্ষণ যেহেতু বন্ধ ছিল হয়তোবা কিছুটা চার্জ জমা হতে পারে, অ্যাটলিস্ট ফোনটা অন তো করা যাবে, 10 সেকেন্ড যদি অন থাকে তবুও তো ভালো। রোহান মোবাইলের পাওয়ার বাটনে প্রেস করে। সত্যি মোবাইলটি হঠাৎ করে জ্বলে ওঠে। আর ওই মোবাইলটির একটা বৈশিষ্ট্য ছিল, যখন জ্বলে উঠতো তখন বেশ আলোকিত হতো। যখনই মোবাইলটা বেশ আলোকিত হয় তখন রোহান ওই কুকুরটির আসল রূপ দেখে এই কুকুরটি আকারে অনেক বড় এবং উচ্চতা প্রায় 7-8 ফুট, এবং কুকুরটি রোহানের দিকে এগিয়ে আসছে গর্গর শব্দ করতে করতে। কিন্তু যখনই ওই আলোটা জ্বলেছে সাথে সাথে কুকুর এক লাফ দিয়ে পেছন দিকে চলে গেছে। তার মানে ও আলোর ভেতর আসতে পারছে না। কিন্তু রোহান তো জানে যে এই মোবাইল ফোনটি আর 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আবার বন্ধ হয়ে যাবে, কারণ ফোনে কোনো চার্জ নেই ফোনটাতে। রোহান ওই আলো যতক্ষণ ছিল তখন সে দৌড় দিতে থাকে। সে দৌড়ে কিছুটা পথ যাওয়ার পরে একজন মানুষের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে ওই লোকটা বলে ওঠে, আরে রোহান ভাই কই যান এত রাত্রে, আর কোথা থেকে আসলেন? রোহান দেখে যে ওই লোকটি তাদেরই এলাকার একজন চৌকিদার, যিনি রাত্রে পাহারা দেন। তখন বলে, এই তো ভাই আমি তো আসলাম ব্যাংক থেকে। বলে, তাহলে এই পথ দিয়ে আসলেন কেন? আপনি জানেন না যে রাত 10টার পর এই পথ দিয়ে সাধারণত মানুষজন হাঁটে না? বলে, হ্যাঁ জানি, আমি তো কুকুরের ভয়ে ওই দিক দিয়ে আসছি। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, বাড়িতে যান। রোহান এই ঘটনাটি কিন্তু আর ওই চৌকিদারকে বলে না। সে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। যদিও রোহান অনেক ভয় পেয়েছিল, কিন্তু তারপরেও তার মানে জ্বর টর বা এই টাইপের কিছু আসেনি, মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই টিএনটি কলোনির পাশে যে রাস্তার কথা বললাম, এই রাস্তার অপোজিট পাশে কিন্তু মানুষের ঘর বাড়ি রয়েছে। আপনারা যারা সিলেটের আছেন তারা অবশ্যই ওই জায়গাটা সম্পর্কে অবগত আছেন, কারণ আমি কয়েকবার ওখানে গিয়েছি। তো ওই জায়গা সম্পর্কে আরো অনেক ঘটনা প্রচলিত আছে। রাতের বেলা ওখান দিয়ে হেঁটে গেলেই গা ছমছম করে। পরবর্তীতে আরো কিছু ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করব। আশা করি রোহানের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনার সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব এটা একটা সত্য ঘটনা। ঘটনাটি মানে এই ঘটনাটির সাথে আমিও মোটামুটি জড়িত আছি। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমার যখন বয়স 15 থেকে কম আর কি, 13-14 বছর বয়স, তখন আমি মাদ্রাসায় পড়ছিলাম। তো আমি যখন মাদ্রাসায় পড়ি, সেই মাদ্রাসায় হচ্ছে একটা নিয়ম ছিল যে রাত্রের বেলা কেউ বাড়িতে যাইতে পারবে না, কারণ ওই মাদ্রাসাটা ছিল একদমই মানে লোকালয় থেকে একটু দূরে। মাদ্রাসাটার আশেপাশে ঠিক তেমন কোনো বাড়ি বা শিল্প কারখানা এমন কিছুই ছিল না। তো সাধারণতভাবে এরকম ফাঁকা জায়গায় মাদ্রাসাগুলো অনেক বেশি ভালো হয়, কারণ তারা পড়াশোনার দিকে অনেক বেশি মনোযোগ দেয়। তো রাসেল ভাই, এই মাদ্রাসাটা থেকে ভাত খাওয়ার জন্য যে যারা বাড়িতে যাইতো, তারা সাধারণত বিকালবেলায় তাদের ভাত বা মানে তাদের যে লোকজন ছিল সেই লোকজন তাদেরকে দিয়ে যেত। মাঝে মধ্যে যদি কারো সমস্যা একান্ত হয়েই থাকতো, তাহলে তার ভাত নিয়ে আসার জন্য কম হলেও 5 জন ছাত্র একসঙ্গে যাইতো ভাত নিয়ে আসার জন্য। কারণ এই যে মাদ্রাসা থেকে প্রায় 100 গজ দূরে একটা বট গাছ ছিল, যেই বট গাছটাকে নিয়ে বেশ কিছু ভয়ানক ঘটনা আছে। কিন্তু ওই যে মাদ্রাসার যে হুজুর ছিল, সেই হুজুর ছিল একজন পরহেজগার ব্যক্তি। তিনি ওই মাদ্রাসার যত শিক্ষার্থী আছে, যত ছাত্র আছে, যারা ম্যানেজিং কমিটিতে আছে, যারা আছে, সবার সঙ্গে তার একটা ভালো কালেকশন আছে। এবং লোকে মুখে শোনা যায় সেই হুজুরের সঙ্গে নাকি কয়েকটা জিন বসবাস করতো, জিন থাকতো, তার বন্ধু। তো এই জন্য সেই মাদ্রাসায় কোনো রকম সমস্যা ঘটে না এখন পর্যন্ত। মানে এই ঘটনা হওয়ার আগ পর্যন্ত ওই মাদ্রাসায় কোনো রকমের ভয়ানক ঘটনা শোনা যায়নি। তো রাসেল ভাই, যেই ঘটনাটা আমি আপনাকে বলতে চাচ্ছি, তো আমি প্রথমে বলেছি যে রাত্রে বা সন্ধ্যার সময় কেউ ভাত আনতে যেতে পারবে না, কিন্তু কোনো কারণে আমার সেই মাদ্রাসার বন্ধু রোহান, ওর বাড়িতে একটা সমস্যা হয়। এমার্জেন্সি ভাবে তাকে বাড়িতে যাইতে মানে যেতে হবে, এরকম একটা সমস্যা তার সামনে দাঁড়িয়ে যায়। তখন ও হুজুর ওই রোহানকে বলে, তোমার বাড়িতে সমস্যা, এটা তো একটা মানে এটা আমাদের মাদ্রাসার নিয়মের বাহিরে। তো
সেদিন যেই পরহেজগার হুজুর মানে বড় হুজুর সেদিন মাদ্রাসায় ছিল না। তো সহকারী শিক্ষক বলেন যে আজকে তো বড় হুজুরও নাই, এখন কোনো যদি সমস্যা হয় তখন তো বিষয়টা আমারই দেখা লাগবে। তারপরও রোহানের অনুরোধে মানে হুজুর তাকে ছুটি দেয়, কিন্তু শর্ত হলো রোহানের সাথে আরেকটা আমাদের বন্ধু ছিল তামিম, তো তামিমকে সঙ্গে নিয়ে যাইতে হবে। যদি সমস্যা খুবই গুরুতর হয় তাহলে আজকে রাতটা সেখানে থেকে তামিমও এই রোহানের বাড়িতে থাকবে, তারপর দিন সকালবেলায় আবার মাদ্রাসায় এসে উপস্থিত হতে হবে। তো এইরকম একটা শর্ত নিয়ে রোহান ওর মানে বেস্ট ফ্রেন্ড তামিমকে নিয়ে তাদের বাড়িতে দিকে রওনা হয়। হুজুর তাদেরকে লাইট দিয়ে দেয়, সাথে দিয়ে দেয়, দিয়ে বলে যে ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু রাসেল ভাই একটা কথা বলে রাখছি যে ওইখানে কিন্তু ওই যে আমাদের পরহেজগার হুজুর, যে হুজুরের সঙ্গে জিন থাকতো বা যাদেরকে মানে যাকে আমরা বড় হুজুর বলে জানতাম, সেদিন উনি মাদ্রাসায় ছিলেন না। তো যাই হোক, রোহান এবং যে তামিম তারা দুজনে রওনা দিয়েছে বাড়ির দিকে। তো বাড়ি যখন যায় তখন ওই যে বটগাছটা যে ছিল, এই বটগাছটায় তাদের কোনো রকম সমস্যা হয়নি, তারা যাওয়ার সময় ঠিকঠাকভাবে গিয়েছিল। তো যারা যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর দেখলো যে তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, কিন্তু তারা যেতে যেতে অলরেডি সুস্থ হয়ে গেছে। তো তখন রোহান আর তামিম বলে যে আসলে একটা রাত থাকা মানে তো অনেকটাই ক্ষতি, আমরা অপেক্ষা না করে আমরা মাদ্রাসায় চলে যাই। তো রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি যে রোহানের কিন্তু কোনো ভাই বা বোন কেউ ছিল না, রোহান ছিল একাই। ওর কাকারা আছে, মানে ওর মানে তেমন যে বাড়ি থেকে কেউ বাড়ি ওর সঙ্গে আসবে এরকম কেউ ছিল না। আর রোহানের বাবা বলে যে আমি তো এখন সুস্থ, আমি তোমাদের সাথে যাই। তো রোহান এবং তামিম বলে যে আমরা তো আসার সময় একাই আসতে পারছি, তাহলে মনে হয় না যাওয়ার সময় কোনো সমস্যা হবে। তো যাই হোক, তারা দুই মানে বন্ধু রাতের খাবার খেয়ে সেখান থেকে মাদ্রাসার দিকে রওনা দেয়। তো মাদ্রাসার দিকে যখন তারা আসতেছে, তো আস্তে আস্তে তারা ওই মানে মাদ্রাসা এবং ওই রোহানদের বাড়ির মাঝখান বরাবর একটা মানে দোকান আছে বা বাজার আছে, সেই বাজারে তারা একটু বসার পরে তো সেখানে তারা আর কি এই যে কি বলে টিভির মধ্যে একটা ফুটবল খেলা হচ্ছিল। তো তাদের দুইজনের ফেভারিট টিম ছিল, তা তারা দুজনে বলে যে হুজুরের কাছ থেকে তো ছুটি নিয়েই আসছি, তাহলে একটু পরেই যাই। তো দুইজনে ওখানে বসে খেলা দেখা শুরু করছে, ফুটবল খেলা দেখতে 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 মানে ফুটবল খেলাটা শেষ হতে হতে তখন রাত প্রায় 11টা বেজে যায়। আর রাসেল ভাই, গ্রামের রাত 11টা মানে কিন্তু গভীর রাত। তো তখন যখন খেলা শুরু হয়ে গেছে, সবাই যখন দোকানপাট বন্ধ করা শুরু করছে, তখন তারা দুজন ভাবলো যে কিরে অনেক তো লেট হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি মাদ্রাসায় ফিরতে হবে। তো তারা দুজন কি করে ওটা সবকিছু এটা করে মানে তাদের ওখান থেকে তারা তাড়াতাড়ি মাদ্রাসার দিকে রওনা দেয়। তো রাসেল ভাই যখন তারা আসতেছে, আসার মধ্যে ওই যে বটগাছের কথা বলেছি, এই বটগাছটার কাছাকাছি যখন তারা আসছে তখন তারা দেখতে পারে যে এই বটগাছের নিচে কেউ একজন মানে বসে আছে, সামনে মোমবাতি জ্বলা, মানে তান্ত্রিক টাইপের একজন, মানে কবিরাজ টাইপের একজন সেখানে বসে আছে। তো এটা দেখে তামিম আর যে কি বলে রোহান ছিল, তারা দুজনে বেশ খানিকটা অবাক হয়ে যায়। কি আমরা তো যাবার সময় ভালোই দেখে গেলাম এখানে কেউ ছিল না, হঠাৎ করে এখানে একজন তান্ত্রিক এসে গেল, তাদের কাছে বিষয়টা অনেক বেশি ভয়ানক লাগে। আর রাসেল ভাই একটু কথা বলে কিন্তু মাদ্রাসার পোলাপান কিন্তু সবসময় একটু দুষ্ট প্রকৃতির হয়। তো তারা যখন দেখেছে যে এই যে মানে কি বলে তান্ত্রিক এখানে একটা চোখ বদ্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় আছে, তখন তারা কি করে তান্ত্রিকের সামন থেকে মানে ওখানে তান্ত্রিকের সামনে কলা রাখা ছিল, সেই কলা তারা চুপ করে, মানে তান্ত্রিক তো চোখ বদ্ধ করে আছে না ধ্যানমগ্ন, তারা চুপ করে পিছন থেকে ওই মানে কলা যে সামনে ছিল সেই কলা নিয়ে মানে তারা ওখান থেকে পালিয়ে চলে আসে বাড়িতে না সরি মাদ্রাসায়। তো মাদ্রাসায় যখন আসার পরে তাদের কোনো রকম সমস্যা হয়নি, তারা ঠিকঠাকভাবে এসেছে। তারপর হুজুর যখন ওখানে মানে তাদেরকে দেখে বেশ খানিকটা খুশি হয়ে গেল, বললো যে ঠিক আছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কিন্তু সমস্যা শুরু হয় এখন থেকে। এই যে মানে তারা যে কলা নিয়ে আসছে এবং কলাটা দুজনে ভাগ করে কলা খেয়েও ফেলছে। খাওয়ার পর রাত্রের বেলায় হঠাৎ করে ওই মাদ্রাসায় বিকট একটা শব্দ হয়, এত জোরে শব্দ হয় যে শব্দর ফলে মাদ্রাসার যত ছাত্র আসিল, উস্তাদ ছিল ওখানে, সবাই ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠেই তারা মানে দেখে যে আসলে কোনো কিছুই নেই, কোনো সারা শব্দ কিছুই নেই, হঠাৎ একটা শব্দ। কিন্তু যখন তারা রোহান এবং তামিমকে খুঁজতে মানে বেড দেখে, তখন দেখে যে রোহানের এবং তামিম সেই মাদ্রাসায় ছিল না। এবার সেখানকার হুজুর বেশ খানিকটা অবাক হয়ে যায় যে কিরে, আমি তো রাত্রের বেলায় দেখলাম যে তারা মাদ্রাসায় আসলো, এখন তাহলে তারা কোথায় গেল? তো এটা তাকে খুব বেশি তাকে আর কি চিন্তিত ফেলে দেয়। তখন ওই হুজুর করে কি, হুজুর মানে ওখানে কিন্তু দুইজন হুজুর ছিল, সরি আমি প্রথমে বলিনি। তো হুজুর একজন হুজুরকে রেখে, একজন হুজুর সেই মাদ্রাসায় থেকে আরেকজন হুজুর এবং দুইটা ছাত্র মিলে রোহানদের বাড়ি যায়।
বাড়ি গিয়ে রোহানকে যখন জিজ্ঞাসা করে কি রোহান কি বাড়ি থেকে কি মাদ্রাসায় চলে গেছে নাকি, তখন রোহানের বাবা এবং মা বলে রোহান তো সেই অনেকক্ষণ আগেই বাড়িতে চলে গেছে। তো তার মানে হুজুর এটা শিওর হয় যে রোহান এবং তামিম তারা বাড়িতে আসে, মানে মাদ্রাসায় আসছে। এখন এই হুজুর অনেক বেশি টেনশনে পড়ে যায়, তাহলে আমাদের এই ছাত্র দুজন গেল কোথায়। এখন ইনি আর কোনো অপেক্ষা না করে মাদ্রাসার যে বড় হুজুর ছিল, পরহেজগার যে হুজুর ছিল, সেই হুজুরকে উনি তাড়াতাড়ি সংবাদ দেন। তো উনি যখন সংবাদ দেন, সংবাদ দেওয়ার পরেই ওই হুজুর খুব তাড়াতাড়ি জলদি করে একদম মাদ্রাসায় চলে আসে। চলে আসার পর যখন ওই উস্তাদের কাছে পুরো ঘটনাটা শোনার পর উনি বসে যায় ধ্যান মগ্নে। রাসেল ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে মানে প্রথমেই কিন্তু বলেছিলাম যে এই হুজুর কিন্তু অনেক বেশি জিনিসপাতি জানে এবং হুজুর কিন্তু জিন পোষে। তখন এই হুজুর সেই জিনের মাধ্যমে রোহান এবং তামিমের খোঁজ খবর নেওয়া শুরু করে। খোঁজ করতে 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 একটা সময় সেই জিন তাদেরকে বলে যে আমরা তাদেরকে পেয়েছি, এবং তাদের এক্সাক্ট একটা লোকেশন বলে। সেই লোকেশনটা হলো এইটা, যে ওই যে বটগাছটা ছিল মাদ্রাসা থেকে রোহানদের বাড়ি যাওয়ার ওখানে, বটগাছটার কোনো একটা মগ ডালে তাদেরকে রাখা আছে। তো বড় হুজুর কোনো অপেক্ষা না করে খুব তাড়াতাড়ি সেখানে ওই উস্তাদ দিকে পাঠায়, এবং তারা গিয়ে দেখে রোহান এবং তামিম বটগাছের একটা ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন খুব দ্রুতই তাদেরকে নিয়ে আসা হয়, নিয়ে এসে মাদ্রাসায় নিয়ে এসে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়, এবং যে ওই যে পরহেজগার হুজুর ছিল উনি বেশ খানিক মন্ত্রতন্ত্র পরে দেয়, রোহান এবং তামিম স্বাভাবিকের দিকে আসে। এরপর হুজুর তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি করেছো যে তোমাদেরকে এরকম কিছু একটা হয়েছে। তখন বাকি যে হুজুররা ছিল তারা বেশ খানিকটা ভয় পেয়ে যায়, তারা বলে যে হুজুর কি হয়েছে আমাদেরকে বলেন তো। হুজুর আগেই কিছু বলে না, হুজুর বলে থামো। কিন্তু রোহান এবং তামিম আসলে ওই যে কলা চুরির ব্যাপারটা একদমই চেপে যায়, তারা কোনোভাবে এই কথাটা বড় হুজুরকে বলে না। তখন বড় হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি যে কিভাবে কি কারণে তোমাদেরকে নিয়ে গেছে। এরপর রোহান এবং তামিমকে শুইয়ে দিয়ে বড় হুজুর কাটানি করে, এখন আবার নতুন করে আবার ধ্যানভঙ্গ শুরু করে। তার জিনের দ্বারা তিনি খবর পান যে ওই যে কলা যে খেয়েছে, কলা খাওয়ার ফলে ওখানে যে তান্ত্রিকের রূপে একটা জিন ছিল, সেই জিনটার কলা খাওয়ার ফলে সেই জিনটা ওই যে রোহান এবং তামিমকে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু বড় হুজুর তো এখানে সবকিছু জানে, কারণ কোনো কিছু করতে হলে বড় হুজুরের পারমিশন নিতে হবে, এবং বড় হুজুরের মাদ্রাসার আবার পোলাপানকে নিয়ে গেছে। বড় হুজুর এবার প্রচন্ড রাগ করে ফেলে যে ঠিক আছে তোমার কলা নিয়েছে, তোমার এটা নিয়েছে, ঠিক আছে নিয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে বিচার দাওনি, তুমি কেন এই কাজটা করলা। তখন বড় হুজুর যে জিনরা ছিল তাদেরকে দিয়ে ওই শয়তান জিনটাকে বোতলে ভরে ফেলে সেটাকে একদম মানে ওই জিনটা নিশ্চিহ্ন করে দেয়। এবং পরবর্তী সময় ওই বড় হুজুর তামিম এবং রোহানকে অনেক বেশি শাসন করে। এরপর থেকে সেই মাদ্রাসাটা, এই ঘটনার পর থেকে ধীরে ধীরে মাদ্রাসার ছাত্র কমতে থাকে, এবং একটা সময় গিয়ে সেই মাদ্রাসাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো রাসেল ভাই, যাই ছিল ঘটনা, যদি ঘটনাটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো আমরা ঘটনায় চলে যাচ্ছি। রিফাত ভাই বাসে করে যাচ্ছেন শেরপুর, জামালপুর শেরপুর। সেখানে জামাতের এক সাথীর বাসার ঘটনা। আসলে জামাতের সাথী ভাই যিনি দাওয়াত করেছেন, দাওয়াত করার চিঠির মধ্যে তিনি লিখে দিয়েছেন আপনি যদি কোনো কাজ করেন এতে কি আপনার সাথে লোক থাকে অথবা লোকের দরকার পড়ে, তো যেহেতু উনি লিখেছেন যদি দরকার পড়ে তোর সাথে নিয়ে আসবেন। তো এটা সেই বিত্তবান লোকের বাড়ির মেয়ের ঘটনা, পরের ঘটনা যেটা আমরা লাস্ট এপিসোডে রেফাত ভাই শেয়ার করেছিলাম। তো রেফাত ভাই সেই শেরপুরে যান এবং সাথে তার ইমাম সাহেবকে দিন নিয়ে যান সাথে করে, কারণ অনেক সময় কাজ করতে যে রেফাত ভাই অনেক কিছুর সম্মুখীন হয়, তখন কিছু মানুষও হাতের দরকার হয় কিছু জিনিসকে সেভ করার জন্য, অথবা তার মা যদি তাকে স্বপ্নে দেখা দেয় তখন তার একজন হেল্পিং হ্যান্ড লাগে, তার মাথা খারাপ থাকে, তার মাথার উপর দিয়ে বলতে পারেন আপনি যদি গরম পানি ঠান্ডা পানি ঢেলে দেন সেটা গরম হয়ে যায়, কারণ তিনি ভেঙে পড়েন এবং কোনো কাজে এবং কারো কথায় তিনি সাড়া দেন না। তখন ইমাম সাহেব তিনি পাশে থাকেন, এবং পাশে থাকার পর যদি অনেক দূরে থাকেন ইমাম সাহেব পাশে থাকে, এবং তিনি যেহেতু ওই সময় ওস্তাদদেরকেও দেখতে পারেন না, এবং ওস্তাদদেরকেও তিনি ওস্তাদের সাথেও তিনি কথা বলতে চান না, তখন ইমাম সাহেব তার পাশেই ভরসা। তো ইমাম সাহেব কিন্তু ওস্তাদদেরকে দেখতে পান না, কিন্তু তাদের উপস্থিতি ঠিকই টের পান। সেদিন ছিল শুক্রবার। রেফাত ভাই রওনা হন জুম্মার নামাজ পড়ে শেরপুরের উদ্দেশ্যে। তো শেরপুর পৌঁছে যান। তো যে ব্রিজটা জামালপুর শেরপুরের মাঝখান বরাবর, সেই ব্রিজটা তখন ছিল না, তখন ফেরি দিয়ে পার হতে হতো। তো রেফাত বেশি জামাতের সাথীকে পেয়ে যান ফেরি পার হওয়ার আগেই। তিনি বাজার করতে এসেছিলেন, এবং রেফাত ভাইরা যাবে তাদের বাসায়, মেহমানদের বিষয় আছে, প্লাস অনেক কিছুই তো জড়িত, আর বাসায় যাচ্ছে কোনো একটা কারণ তো অবশ্যই আছে।
রেফাত ভাইকে তিনি স্পষ্ট চিঠির মধ্যে লেখেন যে এই এই কাজগুলো আপনাকে দিয়ে করাবো, এই কাজগুলো করার জন্য আপনাকে আমরা ডাকছি। তো রেফাত ভাইকে তিনি এও বলেন যে বেশ কিছুদিনের জন্য কিন্তু সময় নিয়ে আসতে হবে চিঠির মধ্যে, যাতে অনেকদিন অনেকদিন থাকতে পারেন, এবং আল্লাহর রাস্তায় যাতে আমি আপনাকে কিছুদিনের জন্য নিয়েও যেতে পারি। এখানে আমাদের এখান থেকে জামাত বের হয়, আমাদের এখানে মসজিদে কাস্ট হয়, আপনি আসবেন। তো অলরেডি চিঠিতে লিখেছেন আর কি। তো জামাতের যে সাথীকে দাওয়াত দিয়েছেন তিনি ওই এলাকায় বেশ নাম করা একজন মানুষ, তাই সেই এলাকা এবং সেই মানুষের নামটি রেফাত ভাই নিতে মানা করেছেন। তো উনি ঘটনা শুরুর আগে সবার প্রতি উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছেন যে কোরআন শরীফ এবং কোরআন শরীফের আয়াত নিয়ে অনেক প্রশ্ন আসে। তিনি লিখেছেন যে তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ এসেছে। এখানে কোরআনের উপাধি বর্ণনা করা হয়েছে মুবিনের অর্থে। এর আবিধানিক অর্থ হলো সুস্পষ্ট, সমুজ্জ্বল, প্রকাশকারী, ব্যাখ্যাকারী ইত্যাদি। এবং কোরআন মুবিন বলা যেতে পারে। এবং সূরা আনামের 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময়, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়ার নীতি অবলম্বন করো, হয়তো তোমাদের প্রতি রহম করা হবে। বর্ণিত আয়াতাংশে আল্লাহ কোরআনকে মুবারক উপাধি দিয়েছেন, যার আবিধানিক অর্থ হচ্ছে মঙ্গলময়। এটা সূরা হিজরের 87 নম্বরের সাথে রয়েছে। এবং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে পৃথিবীর বাসিন্দা বানিয়েছেন, তিনি তাদের কোনো কিছু ছাড় দেন না, এবং তাদের জন্য প্রয়োজনীয় খাবার, পানীয়, পোশাক সৃষ্টি করেছেন। যুগে যুগে তাদের চলার জন্য জীবন আদর্শ নাজিল করেছেন। সর্বকালে এবং সর্বস্থানে আল্লাহর নাজিলকৃত আদর্শ অনুসরণ করার মধ্যে ও অন্য সকল আদর্শ বর্জন করার জন্য মানব জাতি কল্যাণে সুখ নিয়োজিত রয়েছেন। আল্লাহ বলেছেন, আর এই পথেই আমরা সরল পথ, কাজে তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহকে তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও, যেটা সূরা আনামের আয়াত 153 নম্বরে। এটাও রেফাত ভাই মেনশন করেছে এবং এটা বলেছেন ইসলামের দিকে দাওয়াত একটা উত্তম আমল। সুতরাং এই দাওয়াত দানের মাধ্যমে মানুষ সরল পথের দিশা পায়, এর মাধ্যমে মানুষকে তার দুনিয়া ও আখিরাতের শান্তির পথ দেখানো হয়। ওই ব্যক্তির চেয়ে আর কারো তার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সুতরাং কোরআন শরীফকে বিশ্বাস করতে হবে। এবং কোরআন শরীফকে কিভাবে নেবেন? আপনি যদি চিন্তা করেন কোরআন শরীফ আপনাকে বাঁচাবে, না, সম্ভব না। আল্লাহ আপনাকে বাঁচাবে। কোরআন শরীফের কোনো আয়াত কিছু আপনাকে সেভ করবে না, এটা বিলিভ করা শিরক। কিন্তু কোরআনের আয়াত, কোরআন শরীফ বহন করা তো শিরক না, খারাপ কিছু না। এই জিনিসটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। তাই বেশি বেশি ইসলামের দাওয়াত দিন, শান্তির ধর্মে অন্য কিছু যোগ করবেন না, আপনাদের আমল কবুল করুক। এটা হচ্ছে রেফাত ভাইয়ের কথা। অনেকে প্রশ্ন করে থাকেন আমরা জিন দিয়ে কি কাজ করি, জিনদেরকে আমরা কিভাবে বসে আনি। রেফাত বলেছেন, আরে ভাই, জিন দিয়ে আসলে কোনো কাজ হয় না, জিনরা কিছু কাজকে ক্র্যাক করতে হেল্প করে, ওনারা আমাদেরকে খুঁজে বের করে না, আমরা ওনাদেরকে খুঁজে বের করতে পারবো না। আমি অনেক কাজ করে থাকি যেখানে জিনরা হাত দিয়ে কিছু বুঝবে না, তাই জিনরা সেই কাজগুলো আমাকে দিয়ে করায়। এটা কারো উপকার হয়, কারো উপকার হয় না। আমি সাফল্য লাভ করি অথবা সাফল্য পাই না। সাফল্য আমার কাজ 2 দিনেই আসে, কিন্তু ফল পেতে পেতে হয়তো বছর পর্যন্ত লেগে যায়। তাই আপনারা ঘটনা শুনবেন, ঘটনা মনে করে আপনাদের জীবনের একটি অংশ ঘটনাতে আনবেন না। বিশ্বাস দিয়ে ঘটনা হয় না, ঘটনা ঘটে গেলে বিশ্বাস করা যায় না, এটাই নিয়ম। এই জান্নাত দেখবেন না, কিন্তু শুনবেন। আরো ভালো হতে, মরে যাওয়ার পর যদি এসে আপনাকে বোঝাতো এটাই জান্নাত, তাহলে হয়তো পৃথিবীতে কোনো খারাপ মানুষ থাকতো না। সব ধর্মের প্রতি সম্মান দেখাচ্ছি, মাফ করবেন বেশি কথা বলে থাকলে। এটা হচ্ছে রেফাত ভাইয়ের কথা আপনাদের জন্য। যাই হোক, ঘটনায় চলে যাই। রেফাত ভাইয়ের কাজে কিন্তু কোরআন লাগে, এবং কোরআনের আয়াত পড়েই তিনি আসর করা ব্যক্তিকে জিন থেকে যেমন ঠিক করা জরুরি মনে করেন, তেমনি তিনি কোরআন থেকে সাহায্য নেন। এবং শান্তি দেওয়ার জন্য, নিজের ভেতরে শান্তি নেবার জন্য কোরআন তার দরকার হয়, এবং তিনি কোরআন সাথেই রাখেন। জাহিদ সাহেবকে সালাম জানাই, জানিয়েছেন জাহিদ সাহেবকে সালাম জানাই, কোরআন নিয়ে কথা বলেছেন, পাক না পাকের কথা বলেছেন। পাক আপনাকে থাকতে হবে এই পবিত্র গ্রন্থের জন্য। এই ময়লা ধরে এটি ধরতে নিশ্চয়ই চাইবেন না। এটা সাইকোলজিক্যাল কিন্তু একটা বিশাল বড় এফেক্ট পড়ে আপনার উপরে। তো রেফাত ভাইয়ের সাথে সেদিনও কোরআন ছিল, কিন্তু প্রশ্ন, সেদিন রেফাত ভাই কোরআনের ব্যাগে কেউ হাত দিচ্ছিল রেফাত ভাই স্পর্শ অনুভব করছে। যতই ডিস্টেন্স কাছে আসছে, তিনি বুঝতে পারছিলেন তার কোরআন শরীফে কেউ হাত দিচ্ছে। যখন বাস থেকে নেমে সেই লোকের সাথে তার দেখা, সেই লোক আবার বাজার করেছে তাদের জন্য। তারপর সেখান থেকে ভ্যান যোগে সেই বাড়িতে রেফাত ভাই পৌঁছায়। তো রেফাত ভাই মনে করছিল এই ভাইয়ের বাসায় প্রবলেম, না হলে তিনি তাকে কেন ডাকবেন। ওই বাসায় পৌঁছানোর পর খাতির, আদর, যত্ন কোনো কিছুর কমতি ছিল না। খাসি পর্যন্ত জবাই দিয়ে দিয়েছে সেই লোক। মনে হচ্ছিল এই বাড়িতেই থেকে যায় রেফাত ভাই, এই বাড়িতে থেকে যায়। এত আদর যত্ন, এত মজার খাবার। তো রেফাত ভাই বিশ্রামের পর সন্ধ্যায় সেই জামাতের সাথে, যার নাম মাকসুদুর, আসলে আমি একটা ছদ্মনাম ইউজ করছি কারণ নাম নেওয়ার বারণ আছে, সেই মাকসুদুর সাহেবের বাড়ির দরজার সামনে পাকা করা জায়গা আছে, যেখানে বিকাল বেলা বসে লোকজন কথাবার্তা বলে। সেই জায়গায় রেফাত ভাই বসলেন এবং সেই মাকসুদুর ভাইকে বলছেন, কি ঘটনা, আপনি আমাকে এখানে ডাকলেন, এতদিনের জন্য আসতে বলছেন, ঘটনা কি?
তো সেই মাকসুদুল ভাই বলেন যে দেখেন, আমি একজন মানুষকে চিনি, আপনাকে চিঠি দিয়ে আনবার একমাত্র কারণ হচ্ছে সেই ভাইয়ের জন্য আমি যদি কিছু করতে পারি, আর যেহেতু আপনার সাথে আমার পরিচয়, আপনাদের এখানে আমাদের এখানে বেড়াও গেলেন, জিনিসটা যদি সলভ করার চেষ্টা করেন তাহলে খুব উপকার হয়। সেই লোকটা লাশ কাটে, খারাপ মানুষ ছিল, কিন্তু জামাতের মাধ্যমে কয়েকবার তাকে চিল্লাই পাঠিয়ে আমি তার মধ্যে চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করেছি নিজের মধ্যে। তাই তার ব্যাপারে তিনি একটু উইক ফিল করেন যে না ঠিক আছে, হেল্প করা যায়। তো মাকসুদুল সাহেব সাহায্য করতে চাচ্ছেন। তো রিফাত ভাই সেই বাসায় যাওয়ার কথা জানায় যে ঠিক আছে আমি যাবো, যেহেতু আজকে আসছি একটু রেস্ট নেই, বিশ্রাম নেই, তাহলে কালকে যাবো। তো পরের দিন মাগরিবের ওয়াক্তের পর রিফাত ভাই, ইমাম সাহেব ও সেই মাকসুদুল সাহেবও সেই বাসায় যান। তো রিফাত ভাইয়ের সাথে ওই দিন একজন ওস্তাদ ছিল। তো রিফাত ভাইকে ওস্তাদ আগের থেকেই বলতে থাকে যে তুমি শরীর বন্ধ করে নাও সেই বাড়িতে পৌঁছার আগে, এবং শরীর বন্ধ করার আগেও তিনি পশ্চিম দিকে দাঁড়িয়ে জলপার পানি পর্যন্ত খেয়ে নেন। তো এই পাশেই, বেশি দূরে না, ওই বাড়িটা ভ্যানে করে যেতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। সেই বাসায় পৌঁছানোর পর আসলে প্যান্ডেল টাঙানো ছিল এবং আগামীকালের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীকালের প্রস্তুতি 4 দিনের কুলখানি পরানো হবে সেই ডোমের বাড়ি। ডোম বলে যতটা ভয় লাগে, লাশ যে কাটে তিনি তার কথা বলেই ভালো। তো তিনি কোথায় লাশ কাটে সেই জায়গাটার নাম গোপন রাখছেন, তিনি সরকারি জায়গায় লাশ কাটে এবং বেশ টাকা পয়সাও আছে। তো সেই বাড়িতে যাওয়ার পর ওই যিনি লাশ কাটে তার নাম হচ্ছে শফিকুর, এটাও একটা ছদ্মনাম। তিনি ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করছিলেন। তো রেফাত ভাই ডাকেন, দেখেন যে আশেপাশে বহু ট্যাগ, মানে ওই যে পাতিল রান্না করা বড় বড় ট্যাগ, 8-10টা মানুষ খাওয়ানো হবে, গরু জবাই করা হয়েছে। তো টাকা পয়সা যেহেতু আছে, বেশ খরচও করছে কুলখানির জন্য, বোঝা যাচ্ছে যে। তো লাশ কাটার পরিচয় থেকে তার পরিচয় হচ্ছে তিনি ওই জায়গায় বেশ প্রভাবশালী। তো যাই হোক, লাশ কাটে কিন্তু শাড়ির বিজনেস আছে, তাকে মাসুদ ভাই ডাকেন, ওই শফিকুর এদিকে আসো। তখন রেফাত ভাইয়ের সাথে তিনি পরিচিত হওয়ার পর তিনি তেমন গুরুত্ব দিচ্ছিলেন না। না, উনি পাগল না, উনি এফেক্টেড বান্দা না, কিন্তু উনি গুরুত্ব দিলেন না, ওনার মধ্যে প্রবলেম না। কিন্তু উনি রিফাত ভাইকে দেখার পর 10 মিনিট পরে তাদের বাড়ির পেছন দিকে যান এবং যে বলেন, এই যে দেখেন ফাঁসির দড়ি, এর মধ্যে আমি 2বার চেষ্টা করেছি কোন সময় যে ফাঁসি দিয়ে ফেলে